আমরা শুনলাম ডক্টর শাহাদুজ্জামানের কাছ থেকে আপনি যে কথাটা বলছিলেন যে ওভারহিয়ার করেছেন দুজন বলছে সেরকম একবার আমারও লিফটে হলো নামছি একসঙ্গে তো তিনজন ছেলে মেয়ে তো ছেলেটা বলছে যে প্রদর্শনী দেখেছিস ও বলে এগুলো ভাল লাগে না কি এগুলো তো ছেলেটা বোধহয় ভাবছে যে এটা কি রিস্কি হবে কিনা আবার দেখতে বলা তার বলছে একটু প্লিজ আরেকবার চল না আমরা দেখি হ্যাঁ খুব অনুনয় করছে মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে যাওয়া যায় ভাল লাগে না কিন্তু তো এই যে যাই হোক এর মধ্য দিয়ে কিন্তু একটা কিন্তু কৌতূহল তৈরি হয় যে ঘটনাটা কি এবং আমি আবার এই সুযোগটা নিচ্ছি যেহেতু এখন মামুন ভাই কিছু বলবেন না শিল্পীরা সবসময় চান না এগুলো ব্যাখ্যা করতে এবং আই রেসপেক্ট দ্যাট কিন্তু আমরা একটু জোর জবরদস্তি করে কিছু ব্যাখ্যা ওনার কাছ থেকে নিয়েছিলাম সেটার প্রধান কারণ হচ্ছে যে একটু সূত্রটা ধরিয়ে দিলে অনেক সময় সুবিধা হয় হ্যাঁ তো সেটাও একটা চেষ্টা থাকে যে একজন মানে একটা আর্টস অর্গানাইজেশন হিসাবে আমাদেরও সে আগ্রহটা থাকে যে যদি একটু সূত্র ধরিয়ে দেওয়া যায় যদি একটু কাছাকাছি আনা যায় সেটাই আমাদের তখন লক্ষ্যটা থাকে তা আমরা ডক্টর শাহাদুজ্জামানের কাছ থেকে শুনলাম আপনারা বুঝতেই পেরেছেন যে তার বহুদিনের পরিচয় এবং একসঙ্গে পথ চলা শিল্পী ঢালিয়াল মামুনের সঙ্গে আমাদের সঙ্গে আছেন সৈয়দ নেজার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দর্শন পাঠ ও চর্চায় তার হাতে খড়ি ঢাকায় তবে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দর্শন ও সমাজবিজ্ঞানে তিনি যৌথভাবে স্নাতক পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এই সম্প্রতি তিনি ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন উপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ তার অন্যতম দার্শনিক প্রকল্প তার গবেষণার বিষয় বহুমাত্রিক তিনি গবেষণা করেছেন যুক্তিবিদ্যা লজিক বোধহয় না বলা যায় হ্যাঁ যুক্তিবিদ্যা ভাষা দর্শন নন্দন তত্ত্ব এসব বিষয়ে এবং যে কথাটা ডক্টর শাহাদুজ্জামান বলছিলেন যে এই অঞ্চলের যুক্তিতত্ত্বকে এটাকে আমার বোঝার ক্ষমতা নেই তিনি আরও ভালো করে বলতে পারবেন এই অঞ্চলের যুক্তিতত্ত্বকে তিনি গাণিতিক ক্যালকুলাসের রূপান্তরের কাজটা তিনি করেছেন ইতোমধ্যে তিনি গঙ্গেশ উপাধ্যায়ের আপনারা জানবেন নিশ্চয়ই নব্যন্যায় যুক্তিতত্ত্বকে তিনি গাণিতিক একটা ক্যালকুলাসের একটা ফরম্যাটে রূপান্তর করেছেন এবং বর্তমানে বৌদ্ধ যুক্তিবিদ্যা নিয়ে কাজ করছেন তো এর পাশাপাশি বলেইছি বিয়োপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ প্রকল্প তার এটিকে তিনি একটি আন্দোলনে পরিণত করতে চেষ্টা করছেন তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে বক্তৃতা করেছেন এবং বাংলাদেশের ভাষা শিল্প সাহিত্য দর্শন বিজ্ঞানের রূপরেখা নিয়ে তিনি বাংলাদেশের বিয়োপনিবেশায়ন তত্ত্ব এই শীর্ষক তিনি বক্তৃতাও করেছেন তা আমরা এবার তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের আগ্রহের জায়গা ভারত শিল্পের উপনিবেশায়ন ও সুলতানের উপনিবেশায়ন এই গবেষণা গ্রন্থটিও তিনি রচনা করেছেন যেটি আমাদের জন্য অত্যন্ত একটি মূল্যবান পাঠ আমি আজকের আলোচনা অসম্মতির মানচিত্র অ্যাটলাস অফ ডিসেন্ট এই ঢালিয়াল মামুনের প্রদর্শনীর সম্বন্ধে আলাপে অংশগ্রহণ করার জন্য আমি সৈয়দ নেজারকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দাঁড়িয়ে কথা বলি শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা যে কোনো শিল্পীর উপস্থিতিতে তার শিল্পকর্ম নিয়ে আলোচনা করাটাই খুবই সাহসের বিষয় না এবং হচ্ছে
যাই হোক, সেটা হচ্ছে যে ওই শিল্পীর উপস্থিতিতে তার শিল্পকর্ম নিয়ে আলাপ করাটা খুবই মানে ভীতিকর। কারণ হচ্ছে শিল্পের নিজস্ব এক ধরনের ভাবনা চিন্তা থাকে, এবং প্রায় সময় দেখা যায় যে আমরা যারা মানে দেখি, পাঠ করি, তারা কখনোই হয়তো বা সেই মিনিং অথবা ইন্টারপ্রিটেশনের ধারে কাছে আমরা পৌঁছাতে পারি না। ফলে সেখানে একটা গ্যাপ তো থাকেই থাকে। ফলে আমি এই অসঙ্গতির মানচিত্র এক্সিবিশনটা দেখে আমার যা মনে হচ্ছে, আমি সেটা মূলত সেই আঙ্গিকেই আলাপ করছি, সেটাই করাটাই স্বাভাবিক আসলে। তো এই মানে অসঙ্গতির মানচিত্র, এই প্রদর্শনীটা আমার কাছে মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রদর্শনী। এটা এই কারণে না যে ধরুন আজকালকে আমরা যে ধরনের একক প্রদর্শনী দেখি, সেগুলোতে যে শিল্পকর্ম একসাথে জড়ো হয়, সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় কতগুলো ডিসক্রিট বিচ্ছিন্ন শিল্পকর্ম একসাথে এসে হাজির হয়েছে। সে জায়গায় এই প্রদর্শনীতে গেলেই আমাদের সাথে সাথেই মনে হয় এটা একটা থিমেটিক, এবং সেটা আর থিম হচ্ছে আর কোনো কিছুই না, সেটা হচ্ছে যে উপনিবেশন এক ধরনের পর্যালোচনা করা। এই যে উপনিবেশের পর্যালোচনা করা, এবং সেটা করতে গিয়ে উনি এক ধরনের যে প্রতিবয়ান বা কাউন্টার ডিসকোর্স, সেটা কিন্তু হাজির করেননি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেমন মনে করুন সমকালীন অনেক শিল্পী যে সময় উপনিবেশকে নিয়ে পাঠ করেন, অনেকেই কাউন্টার ডিসকোর্স হাজির করেন। যেমন আমরা যারা ওই যে কিন্ডালি ওয়ালি, উনি যেরকম আর কি যে ইউরোসেন্ট্রিক যে জ্ঞানকাণ্ড, তার এক ধরনের কাউন্টার ডিসকোর্স হাজির করেন। যেমন হচ্ছে যে তার খুব বিখ্যাত একটা পেন্টিং, যেটা হচ্ছে যে মূলত যে নেপোলিয়ান লিডিং হিজ সোলজার টু দ্য অ্যাপস। সেখানে দেখা যায় যে ওই নেপোলিয়ানের চেহারার জায়গায় উনি এক কৃষ্ণাঙ্গের চেহারা বসিয়ে দিয়েছে নাকি, সেটা একটা কাউন্টার ডিসকোর্স। কিন্তু দালিয়াল মামুনের এই এক্সিবিশন দেখে আমার কাছে মনে হয়নি এটা কোনো কাউন্টার ডিসকোর্স, বরং মনে হয়েছে খুবই রিফ্লেকটিভ এক ধরনের বয়ান উপনিবেশ সম্পর্কিত। এবং টেকনিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ, তথ্যভাবেও খুবই গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে যেমন মনে করুন যে আমরা পিছনে যেই ইনস্টলেশনটা দেখছি, সেটা হচ্ছে যে রেল লাইনের উপরে কুকুরের অবয়বী সম্ভবত যে রবার্ট ক্লাইভ এবং তার শিষ্যদেরই হয়তো বাকি যে দাঁড়িয়ে আছেন এবং মূত্র ত্যাগরত। এখন আমরা যদি মনে করি যে এটা একটা কাউন্টার ডিসকোর্স, সেক্ষেত্রে যেটা হতে পারে কি যে ঔপনিবেশিক শক্তি জনপ্রিয় ধাঁচে যে বয়ানটা চালু করেছে রেল লাইন নিয়ে, তার একটা প্রতিবান বয়ান হয়তো বা হাজির হতে পারতো। সেটা কি, যেমন আমরা জানি যে, যদিও আমরা জানি যে উপনিবেশের প্রথমে যে সময় রেল লাইন স্থাপন করা হচ্ছে, সেই রেল লাইনগুলো মূলত করা হয়েছে হচ্ছে যে 1850 সালের দিক দিয়ে, এবং হচ্ছে যে এখানকার যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো আসলে বিশেষত কটন এবং হচ্ছে যে ওই কটন ক্লথস, এগুলো আনা নেওয়ার জন্য। কিন্তু যে জনপ্রিয় যে মানে যে ওই ডিসকোর্সটা চালু হচ্ছে, সেটা হচ্ছে জনপরিবহনের উন্নতির জন্য। কিন্তু অথচ দেখা যায় আমরা সবাই জানি যে জনপরিবহনের উন্নতির জন্য 1850 সালে যদিও রেল লাইন স্থাপন করা হলেও, সেটা নিয়ে মূলত যেটা আমরা দেখি, সেটা মূলত যে ওই 1853 সালের দিকে বোম্বেতেই প্রথম আসলে মানে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে ট্রেনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাও আবার মাত্র 20 কিলোমিটার। এবং আপনি যদি স্কেলটা হিসাব করেন, সেটা হচ্ছে যে 1880 সালে প্রায় 9000 কিলোমিটার মতো রেল লাইন ছিল। এবং আরবার যদি অন্যভাবে দেখি যে লর্ড ক্লাইভ তো যে সময় শাসন করছিলেন এবং জীবিত ছিলেন, সেই সময় কিন্তু আসলে এই রেল লাইন ছিল না। তার মৃত্যুর প্রায় 75 বছর পরে লাইনটা স্থাপিত হয়েছে। ফলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই চিহ্নগুলা তার একটা বিশেষ তাৎপর্য বহন করে, এবং হচ্ছে শিল্পী তার এক ধরনের বয়ান দিচ্ছে নাকি। ফলে আমরা যে সময় এক্সিবিশনটা দেখি, প্রথমে খুব সচেতন থাকা দরকার, সেটা হচ্ছে এক ধরনের বয়ান আছে, এবং সে বয়ান হচ্ছে উপনিবেশটা এক ধরনের পূর্ণ পর্যালোচনার জায়গা থেকে। এখন এই যে উপনিবেশ নিয়ে পূর্ণ পর্যালোচনা হয়ে থাকে, তার আমাদের সমকালীন এই যে বিউপনিবেশিক মানে ডিকলোনিয়াল অথবা পোস্ট কলোনিয়াল, এর মধ্যে দুই ধরনের আসলে আমরা স্রোত দেখি। একটা স্রোত কি, সেটা হচ্ছে মূলত আমরা দেখি সেটা হচ্ছে যে প্রাগ ঔপনিবেশিক যে আমাদের যে বাস্তবতা, উপনিবেশের কারণে বিভিন্ন কারণে তা বিনষ্ট হয়েছে, সেখান থেকে আমাদের এক ধরনের বিচ্ছুতি ঘটেছে, সেখানে আসলে ফিরে যাওয়ার একটা কামনা। ফলে এক ধরনের রোমান্টিক ভিশন তৈরি করা হয় প্রাগ ঔপনিবেশিক রিয়েলিটির। ফলে যারা এই অ্যাপ্রোচটা নেন, তারা ম্যাক্সিমামই তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে অথেন্টিক মিডিয়াম মাধ্যম কি হবে। ফলে ওনারা প্রায় সময় দেখা যায় সে হচ্ছে যে এই এলাকার ট্রেডিশনাল অথেন্টিক যে মাধ্যম, তা এক্সপ্লোর করার চেষ্টা করেন। আবার আমরা আরেকটা গ্রুপ পাই, আর উদাহরণ সহকারে যেটা বলতে পারা যায় খুব সহজেই, এই প্রথম মানে ধারার গ্রুপে অবনীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গল রিভিলিজম সেই ধরনের একটা প্রজেক্ট। সেখানে দেখা যাচ্ছে যে
মানে আমাদের উপনিবেশের পূর্বকার মানে স্টাইল ধরতে নিতে যে মানে ওয়াল পেন্টিংয়ের জায়গায় ওয়াটার কালার ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি দেখা যায় যে প্রজেক্টিভ জ্যামিতি অথবা পার্সপেক্টিভটা উপেক্ষা করে দেখা যাচ্ছে ভাব নির্ভর শিল্প করা হচ্ছে। এবং একই ধরনের আসপেক্ট আপনি পাবেন ল্যাটিন আমেরিকা, ইভেন হচ্ছে আফ্রিকায়ও, যেটা হচ্ছে যে এই প্রাগ ঔপনিবেশিক এক ধরনের রিয়েলিটিকে উপস্থাপন করা, এবং এই ধরনের এটা লার্জলি রোমান্টিসাইজ হয়। যেমন মনে করুন যে আমি নিউজিল্যান্ডে ছিলাম, তো তাদের সমকালীন শিল্পীদের, বিশেষত মাউরি শিল্পীদের কাজ দেখার একটা সুযোগ হয়েছিল। তো দেখলাম সেটা হচ্ছে যে ওনারা এক ধরনের ইমাজিনারি রোমান্টিক রিয়েলিজম তৈরি করেন পাস্টের, এবং সেটাকে রিপ্রেজেন্ট করেন এবং মাধ্যম হিসাবে খুব ট্রেডিশনাল জায়গাটা নেন। কিন্তু আরেকটা গ্রুপ যারা মূলত মনে করেন সেটা হচ্ছে যে যা ঘটে গেছে তা তো উপেক্ষা করার কোনো উপায় নাই, উপনিবেশ তো হয়ে গেছে, তা আপনি উপেক্ষা করবেন কিভাবে, তার মধ্যে তো আপনি বসবাস করেন। ফলে ওনাদের ভাবনা মূলত কি রিফ্লেক্টিভ এবং খুবই জ্ঞানজাত, এবং এই ধারাই আজকালকে খুবই ডমিনেটিং আসলে মূলত আর কি। যে আমার কাছে মানে যেটা মনে হয়েছে যে এই ধারার মধ্যেই আসলে এই প্রদর্শনীটা পড়ে, এবং অথবা এই ধারার কাছাকাছিও যেটা বলা যেতে পারে। তো এই ধারার যেমন অনেক নাম করা শিল্পীরা আছেন, যেমন মনে করুন মেক্সিকোর দিয়াগো রিভিয়েরা। উনি মূলত যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে লার্জলি ওই প্রিকলোনিয়াল মেক্সিকোতে, মূলত ল্যাটিন আমেরিকাতে স্প্যানিশ অথবা পর্তুগিজ আসার আগে যে বাস্তবতা ছিল, এবং সেই বাস্তবতা থেকে মানে যে কিভাবে কলোনাইজেশনের মধ্যে সেই বিচ্ছুতি ঘটেছে তা উপস্থাপন করেছেন। আবার যেমন মনে করুন আপনি অ্যান্ড্রু গিলবার্ট, আফ্রিকার ক্ষেত্রে কেমনটা ঘটেছে, অথবা মনে করুন যে হলক, যিনি মূলত আর কি যে ওই মানে কলোনিয়ালিজমের বুঝতেছেন যে এক্সপিরিয়েন্সটা মূলত ওই লার্জলি ক্যারিবিয়ান এলাকায় পড়েছে, সেটা নিয়ে একদমই কাজ করেছেন। এখন এই হলকের আলাপের সময় একটা বিষয় আছে, আপনার হয়তো বা পরিচিত, বছর দশেক আগে ওনার একটা সিরিজ কাজ ছিল, সেই কাজটা হচ্ছে ব্ল্যাক কুইন। উনি যে কাজটা করছিলেন তখন সেটা হচ্ছে যে কুইনের মানে যে ইমেজের মধ্যেই তা কুইনের সাথে কলোনাইজার এবং কলোনাইজডের যে সম্পর্কগুলো উপস্থাপন করছিলেন। একই ধরনের আপনি যদি লক্ষ্য করেন যে সেটা হচ্ছে যে মুকুট, সেটাও কিন্তু সিম্বলাইজ করে সেটা হচ্ছে যেই কিং অথবা কুইনের যে জায়গাটাকে, এবং সেটার সাথে যে রিলেশনশিপটা, আর্লি যে এক্সপ্লয়টেটিভ ডিস্টরশনের যে জায়গাটা আমরা দেখি মানে উপনিবেশন, সেটাই কিন্তু উঠে এসেছে। কিভাবে যে রসদগুলো কালেক্ট করা হচ্ছে, সেটা নীল হোক অথবা হচ্ছে যে ওই মশলা হোক, অথবা অন্যান্য যে সম্পদগুলো আসলে ওই সময় এক ধরনের ডিস্টরশন এবং অ্যাকুমুলেশন করা হয়েছে। একইভাবে মানে এই সময় একবার খুব স্বাভাবিকভাবে আমাদের আসতে পারে যে শেলি জ্যোতির মানে ইন্ডিগো ন্যারেটিভস নামে খুব বিখ্যাত 10 বছর আগের একটা এক্সিবিশন ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছে নাকি। মূলত যে ইন্ডিগোকে কেন্দ্র করে মানে তো নীলকে কেন্দ্র করে, যে নীল যে সময় উৎপাদন শুরু হলো তখন প্রচুর দুর্ভিক্ষ শুরু হয়, এবং এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানে উপনিবেশিক শক্তির চাপ দিয়েই মূলত কি যে কৃষকদের এটা করাতেন। সেই জায়গায় যে গান্ধী যেরকম অবস্থান নিচ্ছেন, তার বিরোধী যে অবস্থানটা, সেটাকে কেন্দ্র করে এক ধরনের কিন্তু এক্সিবিশনটা ছিল। সেই এক্সিবিশনে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে এক ধরনের খুবই কনফাইন্ড ইন্ডোগের জায়গা এবং প্রত্যক্ষ উপনিবেশ। এই এক্সিবিশনে আরেকটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট যেটা হচ্ছে যে যেটা খুব জটিল জায়গা, যেটা হচ্ছে যে পরোক্ষ উপনিবেশ, মনস্তাত্ত্বিক উপনিবেশ, সেটাকেও কিন্তু এক ধরনের উনি টাচ করছেন আমার কাছে মনে হয়েছে। যেমন মনে করুন যে মানে যে ওই তালপাতা সেপাই, সেটার কিন্তু একটা উদাহরণ। সেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে কীভাবে এই যে রেজিস্ট্যান্সটা কাজ করছে, সেটা হয়তো বা ওই আঙ্গিকে দেখা যেতে পারে, বা আমার কাছে মনে হচ্ছে এটা বা দেখা যেতে পারে। কিন্তু এই যে মনস্তাত্ত্বিক উপনিবেশের একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে জ্ঞান জাগতিক উপনিবেশ, জ্ঞানতাত্ত্বিক। সেটা হচ্ছে যে মানে কলোনিয়াল টেটলগ, যেটা হচ্ছে যে এক ধরনের ডক্ট্রিন ডেভেলপ করা হয় যে কেন ঔপনিবেশিক শক্তির তার এক ধরনের সিভিলাইজেশন প্রজেক্টে যেতে হওয়া উচিত, এবং তা নিয়ে যে হেগেল অথবা কান্টের যে আলাপগুলো আছে, আমি দেখলাম সেটা হচ্ছে যে একটা মানে ক্যানভাসের মধ্যে যে হেগেলেরও উপস্থিতি লক্ষ্য করা যায় আর কি। পাশাপাশি সেটা হচ্ছে যে যেই সিভিলাইজিং প্রজেক্ট নিয়ে যে সময় ক্যানন নিয়ে এখানে হাজির হওয়া হচ্ছে কিন্তু সিভিলাইজিং বলা হচ্ছে, সেখানে যে যে গান্ধীর ভাবাদর্শ অথবা গান্ধীর ভাবাদর্শ অনেক ধরনের বিতর্কও আছে আজকালকে, কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে মনে হয় এক ধরনের চ্যালেঞ্জিং যে জায়গাটা আছে সেটাও কিন্তু এক ধরনের এক্সপ্লোর করা হয়েছে। কিন্তু এই যে জটিল জায়গাটা, জ্ঞানতাত্ত্বিক জায়গাটা, তার জন্য কিন্তু আপনার কতগুলো সাইন এবং সিম্বল দরকার, যার মাধ্যমে আপনি এক ধরনের ভাষাটাকে এক্সপ্রেস করবেন। আমার কাছে একটা দুর্দান্ত বিষয় মনে হয়েছে যে সেটা হচ্ছে যে মানে দালিয়াল মামুন এক ধরনের ভাষা নির্মাণ করেছেন। সেই ভাষাটা হচ্ছে কিছু চিহ্নের মধ্য দিয়ে
এক ধরনের ন্যারেশন দেয়া, ওনার মূলত যে যে অসম্মতটা, সম্মত শতাব্দীর আখ্যান যেটা, এটা একটা দুর্দান্ত জিনিস, যেটা এক ধরনের ন্যারেশন তৈরি করছে এবং এটা প্রত্যেকটা সিম্বলের আসলে নিজস্ব অর্থ। ওই অর্থে দেখলে কি দেখা যায় যে বাংলাদেশে আসলে খুব কম শিল্পী আছেন যাদের এক ধরনের নিজস্ব চিহ্ন ব্যবস্থা, সিমিওটিক্স তৈরি করেছে নাকি। সেই জায়গা থেকে কি খুবই দুর্দান্ত এবং আমার কাছে খুবই আপেলিং মনে হয়েছে এবং যে এটা। কিন্তু একটা প্রশ্ন যেটা কি যে ওই খুব স্বাভাবিকভাবে আসতে পারে, সেটা হচ্ছে যে নর্মালি সাধারণত এই ধরনের যারা খুবই রিফ্লেকটিভ কাজ করেন তাদের সম্মুখে একটা অভিযোগ সবসময় তৈরি হয়, যে সেটা হচ্ছে যে অথেন্টিসিটির প্রশ্ন। ওই যে আমরা আগে বলছিলাম যে প্রথম ধারার যারা অথেন্টিক মাধ্যমগুলোকে কি করতে চান, আমার মনে হয়েছে যে শিল্পী এখানে খুবই সচেতন এই ডিবেটটা এবং এই বিষয়টা যে ওনার সামনে এসে হাজির হতে পারে। সেই জায়গা থেকে দেখা গেল যে দুটো জায়গায়, যেমন পার্সপেক্টিভ, আমাদের এখানে যে রাউন্ড পার্সপেক্টিভ একটা দুর্দান্ত ব্যবহার আছে ইন অপোজিশন টু সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ, সেই জায়গাটাও কিন্তু ধরেছেন। পাশাপাশি যে মুশনের যে জায়গাটা, আপনি ইলোরার যে প্রথম কিছু ভাস্কর্য, হিরণ্যক শিবর্জিত ভাস্কর্য আমরা দেখি আর কি, নর্মাল গ্রেডে এটা মনে হয় সেটা হচ্ছে যে খুব একভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার টাইম গ্রেডে দেখলে মনে হয় যেন একদম মুশন আছে। আমরা দেখলাম যে এই ধরনের যে মুশনের ধারণা এবং রাউন্ড পার্সপেক্টিভ খুবই প্রেজেন্ট এখানে, পাশাপাশি খুবই সচেতন। সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকে বলতে পারেন যে এই চায়ের রং যে ব্যবহার করা হচ্ছে, চা তো উপনিবেশের সময় নিয়ে আসা হয়েছে, তাহলে কেন চা আর ব্যবস্থা করছেন প্রিকোলোনিয়াল এলিমেন্ট না? কিন্তু আমাদের তো উপেক্ষা করার উপর না, আমরা সবাই কম বেশি প্রত্যেক দিন চা খাই, এটা আমাদের বাস্তবতার অংশ। ফলে এই যে আমাদের যে এই বাস্তবতা কিভাবে যে উপনিবেশ দ্বারা প্রভাবিত, এবং পাশাপাশি যেটারও যে এক ধরনের রিফ্লেকশন দেওয়া দরকার, আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে আসলে কি যে সেই আসপেক্টগুলোই আসলে উঠে আসছে কি যে এই এক্সিবিশনে। ফলে অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে যে দারুণ সক্রিয় এবং এক ধরনের নিজস্বতা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিজস্ব এক ধরনের চিহ্ন ব্যবস্থা যে উপস্থাপন করা, এবং সেটাই আসলে এক্সিবিশনে উঠে আসে। তো আমি আর আমার আলাপ দীর্ঘায়িত করছি না, আরও আরেকজন বক্তা আছেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৈয়দ নেজার। আমরা তার কাছ থেকে শুনলাম, তিনি ডক্টর শাহাদুজ্জামান বলেছিলেন তার সঙ্গে শিল্পী ঢালী আল মামুনের একটা যাত্রা, সেই সময়টা তিনি ধরেছেন, এবং আমরা সৈয়দ নিজারের কাছ থেকে শুনলাম তার নিজের একটা বিশ্লেষণ, একটা অ্যানালিসিস, এবং তিনি খুব ইন্টারেস্টিংলি ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন যে শিল্পীকে আসলে নিজের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পেরেছেন কিনা, চিহ্ন। আজকে আমরা আলাপ করছি অসম্মতির মানচিত্র। এটি ঢালী আল মামুনের প্রদর্শনী, শুরু হয়েছিল 27শে জানুয়ারি এবং চলবে 8ই এপ্রিল পর্যন্ত। আমরা দুজন বক্তার কথা শুনেছি এবং আমরা সর্বশেষ বক্তাকে এখনই আমন্ত্রণ জানাবো। তার আগে বলে নিচ্ছি যে এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটির জন্য কিছু সময় বরাদ্দ আছে, আশা করছি আপনারা প্রশ্ন করবেন এবং যারা আছেন তারা প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টাও করা হবে। আমাদের শেষ বক্তা, এবং আমরা অত্যন্ত সম্মানিত যে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত, ডক্টর সোনিয়া নিশাত আমিন। তিনি একজন ইতিহাসবিদ, গবেষক ও প্রাবন্ধিক। ঊনবিংশ বিংশ শতাব্দীর সামাজিক ইতিহাস নিয়ে গবেষণার জন্য তিনি পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ছিলেন। 2011 সালে তাকে বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ প্রদান করা হয়, এবং 2015 সালে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের জন্য অনন্যা সাহিত্য পুরস্কার তিনি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পরে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, পরে যুক্তরাষ্ট্র থেকে সমাজবিজ্ঞানে MA ডিগ্রি অর্জন করেন, এবং 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্য ওয়ার্ল্ড অফ মুসলিম উইমেন ইন কলোনিয়াল বেঙ্গল 1876 to 1939 এ বিষয়ে গবেষণার জন্য তিনি PhD অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য। 19 এবং 20 শতকে বাংলার সামাজিক ইতিহাস নিয়ে তিনি বহু বছর ধরে গবেষণা করছেন। তার বহু প্রবন্ধ এবং গবেষণা গ্রন্থ রয়েছে। তিনি অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি এবং ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া অফ
উইমেন্স হিস্ট্রিতে বেগম রোকেয়ার জীবনী লিখেছেন। বাঙালি নারী বিশেষ অবদানে বিষয়ে তিনি গবেষণা করেছেন। আমাদের শেষ বক্তা ডক্টর সোনিয়া নিশাত আমিন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ বেঙ্গল শিল্পালয়কে এবং আজকের যিনি খুব বরেণ্য শিল্পী ঢালিয়াল মামুন, যে আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে। আমি তো ঘাবড়ে যাচ্ছিলাম, বেশ দুদিন ধরেই আমি ঘাবড়াচ্ছি। আমি ভাবলাম যে কেন সম্মত হলাম, এত সমৃদ্ধ দুজন আর্ট সমালোচক, বোদ্ধা দর্শনে কাজ করা সাধারণ আর্ট পৌরে ইতিহাসের কথা কেই বা শুনতে চাইবে। তারপরে মনে হলো যে না, আমি তো সবসময় কনটেক্সট অফ হিস্ট্রি, কনটেক্সট অফ দ্য সোশিয়োলজি অফ দ্য টাইম, এই ম্যাজিক ওয়ার্ডগুলি শুনলে না করতে পারি না। যাই হোক, একটা কিছু দাঁড় করাবো। আমি বেশ কৃতজ্ঞ যে এর জন্য আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে। খুব মন দিয়ে প্রদর্শনীটা এসে দেখেছি এবং সেই থেকেই শুরু করব। তার আগে খালি বলি যে ঢালিয়াল মামুনের সঙ্গেও আমার বহু দিনের পরিচয় এবং থেকে বেশ উনি ফোন করতেন চট্টগ্রাম থেকে এবং এই কলোনিয়ালিজমের সম্পর্কে আমার সঙ্গে দীর্ঘ আলাপ করতেন। আমার ভালো লাগতো, আমি বিস্মিতও হতাম যে একজন শিল্পী তিনি এত ভাবছেন ইতিহাস নিয়ে, তত্ত্ব নিয়ে, এর তাত্ত্বিক দিক নিয়ে, সেইটা যে এত চমৎকার একটা নির্মাণে, একটা প্রোডাকশনে রূপ পাবে, সেটা আমি ঘুণাক্ষরেও ভাবিনি। তো সেই অভিনন্দন জানিয়ে এবং বেঙ্গল শিল্পালয়কে যে এইরকম, তারা পথপ্রদর্শক অনেক ক্ষেত্রেই, কিন্তু এইরকম একটা আমি বলবো পাথ ব্লেজিং প্রদর্শনী আমাদের দেশে উপস্থাপন করার জন্য। আমার কি অভিজ্ঞতা হয়েছিল আমি সেটা একটু বলবো। এবং সত্যি আজকে আমি ডিসেন্ট নিয়েই হাজির হয়েছি এখানে, কারণ আমার অনেক ডিসেন্টিং কথা আছে, যেই কথাগুলি বলা হলো, কিন্তু আমি বলা হয় না, একটা জোক আছে, আই হ্যাভ গট দ্য পারমিশন টু ডিসএগ্রি ফ্রম দি হায়ার অথরিটি। মামুনের সঙ্গে আমার এটা নিয়ে কথাও হয়েছে। আমি বললাম যে আমাকে বলতে হবে, আমি যা ভাবি সেটা সীমাবদ্ধ হোক বা আমার মনে হয় খুব একটা অপছন্দ হবে না। এবং এই যে বুদ্ধিবৃত্তির যে একটা কি বলবো, যে স্কোপ ফর ক্রিটিসিজম, স্কোপ ফর ডিসেন্ট, যেটা ওনার প্রদর্শনীর নাম, এটা তো মাঝে মাঝে আমাদের মনে হয় যে খুব সংকুচিত। খালি রাষ্ট্রীয় সংকোচনের কথা বলবো না, আমাদের মানসিকতার মধ্যেই সংকুচিত। সেই জন্য আমার মনে হয় যে এই একটা ক্ষেত্রে উনি অ্যাপ্রিসিয়েট করবেন। সো আমার প্রথম আমি অভিজ্ঞতাগুলি কথা বলবো, তারপরে একটু তাত্ত্বিক কথা বলবো, যেহেতু আই থিঙ্ক এই প্রদর্শনীটা ইজ অ্যান ইনভিটেশন টু রিফ্লেকশন অ্যান্ড থিওরিটিক্যাল রিফ্লেকশন আমার জন্য এই পরিণত বয়সে। আর শিল্প তো আমার ফিল্ড না, কিন্তু সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং জেন্ডার ইতিহাসবিদ হিসাবে কালচারাল লাইফে আমাকে অবশ্যই ঢুকতে হয়েছে। 19 শতকের বাংলার জাগরণে আমাকে প্রবেশ করতে হয়েছে এবং সেখানে আর্ট কি ভূমিকা বঙ্গীয় রেনেসাঁসে, সেটাও আমার একটা বিষয়বস্তুর অংশ। সো প্রথমেই তো আমি একেবারে চমৎকৃত হয়ে গেছি। লুভা আমাকে বলেছিলেন যে সোনিয়াবু, তুমি কিন্তু তাড়াতাড়ি এক্সিবিশনটা দেখে নিও, খুব ভালো লাগবে। অনেক কিছু অনুরোধ করে, কিন্তু এই অনুরোধের মধ্যে একটা বিশেষত্ব ছিল। আমি সত্যি একেবারেই সত্তর রওনা দিলাম। আমি খুব মুগ্ধ, চমৎকৃত বললে কম হবে, এত ইউনিক। এবং কথা বেশি না বলে বলবো যে একটা পাথ ব্লেজিং এক্সিবিশন। এই এত ধরনের মিডিয়াম ব্যবহার করা এবং সুনিপুণভাবে ব্যবহার করা এবং চিন্তার গিটগুলি উদ্রেক করা, আর সব কিছু বাহুল্য বর্জিত, আবার এত জিনিস
এপিক একটা ব্যাপার। ইতিহাসের টার্ম যদি ইউজ করি আমি বলবো একটা মহাকাব্যিক, লাইক মহাভারত, লাইক ইলিয়াড, ওডিসি, ইন আ ভেরি স্মল রুম এবং রঙের আঁচড়ে। প্রথমেই যেটা এবং এত সুন্দর স্থাপিত, প্রশংসা করতে গিয়ে অন্যটা করতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যে কাঠের নৃপতি বা তালপাতা সেপাই সেখানে যে চোখটা পড়বে, কারণ আমার মনে হয় যে অকপট প্রশংসাটা করা দরকার, মনের মধ্যে কেন রাখবো। সেইটার যে প্লেসমেন্ট, আমি খুব মিউজিয়ামে ঘুরে বেড়াতে ভালোবাসি। এই রাস্তা থেকে দেখা যাচ্ছে, রাস্তার কাছে প্লেস করা সেই সিপাহীগুলো, যান্ত্রিক সিপাহীগুলো, তার পিছনে সবুজ একটা রিফ্লেকশন, একটা মাল্টি ডাইমেনশন অলরেডি তৈরি হচ্ছে। এবং আমি বলবো যে এইটা খুব সুন্দর কিউরেশনের একটা নিদর্শন। কারা করেছে? নিশ্চয়ই শিল্পী এবং শিল্পালয়ের লোকজনরা। আচ্ছা, তারপরে আমি একটা প্রধান যেই আছে সেগুলিতে একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। ইতিহাস, টেরিটোরিয়ালিজম, হ্যাঁ, কার্টোগ্রাফি, সেটা সম্পর্কে অনেক বলা হয়েছে, শিল্পী নিজেই বলেছেন। আমি বসে বসে কদিন ধরে ভিডিও দেখছি, পড়ছি, শাহাদুজ্জামানের চমৎকার লেখা সব এগুলি পড়ছি। উনি নিজেই খুব সুন্দর বর্ণনা করেছেন, খুবই যথোপযোগী হয়েছে। আমি এগুলি পড়েছিলাম না যখন দেখলাম এক্সিবিশনটা এসে, তো স্লিপারগুলি দেখেই আমার মনে হলো যে হ্যাঁ, এটা বোধহয় ওই সে ডালহাউসি প্রবর্তিত রেল লাইনই হবে। প্রথম যে আমন্ত্রণপত্রটা ছিল সেটাতে ওই 3টা ফিগার দেখে ইটস ভেরি স্ট্রাইকিং, এটা সত্যি। আচ্ছা, একটু বিবি মশা আছে, জীবনানন্দের যেই কোটটা সবচেয়ে বিষণ্ণ, হ্যাঁ, শুকরের প্রসব বেদনা, সেটা, এটা ঠিকই। ঢালি মামুনের ডার্কনেস এখানে আমি বলবো উপচে পড়ছে, এবং কেন নয়, তাই যদি